সাংবাদিক মতিউর রহমান যখন ওনাকে দেখা করতে গিয়ে জিজ্ঞাসা করলেন, স্যার আমি তো বই লিখবো, তো আমার একটু দরকার এই কারণে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রের ভিতরে কি লেখা ছিল। তখন রাষ্ট্রপতি খুব সহজ সরল ভাবে বলেছিলেন যে আমার কাছে দালালি কোনো প্রমাণ নেই, আসলে তো নেই। এই কথাটা 1 মাস আগে মতিউর রহমানকে বলার পরে মতিউর 1 মাস পরে সে হঠাৎ করে কথা বলে ফেললেন যে আমি রাষ্ট্রপতিকে প্রশ্ন করেছিলাম, রাষ্ট্রপতি বলেছেন যে আমার কাছে দালালির কোনো প্রমাণ নেই। এই বলে কথা প্যাঁচ লাগালো যে এখনো উনি মনে করেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখনো বলতে আছেন। এইটা নিয়ে মাঠে নামলো এনসিপি এবং সরকারের প্রতি রেজওয়ান হাসান। এগুলো যে রাষ্ট্রপতি চলে যেতে হবে, আমরা যে দাবি করি সেই দাবি বাস্তবায়ন হয়, এটাও হবে, রাষ্ট্রপতি যেতেই হবে। তখন আমাদের দলের পক্ষ থেকে কিছু স্ট্যান্ড নিল। আর আমি ওই দিন আমার টক শো ছিল 2-3টা, আমি স্ট্যান্ড নিলাম 90, যেহেতু আন্দোলনটা একদম সরকার গঠনের প্রক্রিয়ার সাথে আমি সরাসরি জড়িত ছিলাম। আমি সেই উদাহরণ দিয়ে বললাম যে রাষ্ট্রপতি থাকবে, রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যাবে না, পদত্যাগ করলে দেশের সাংবিধানিক সংকট সৃষ্টি হবে বলেই বললাম। ওই 90 সালের ওই দিনের সেই প্রেক্ষাপট আমি বর্ণনা করে বললাম যে আমি 32 নম্বরে বসা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চেয়েছিলেন একে খন্দকারকে রাষ্ট্রপতি করতে। আমি বলেছিলাম যে রাষ্ট্রপতি আপনি এখানে করলে পরে এটা মানুষ মানবেন না, কেন যে উনি এর সাথে পরিবেশন মন্ত্রী ছিলেন। সকালবেলা আমরা আমান টামান গেছিলাম, আমার সাথে দেখা করে না, এই প্রস্তাব বিতর্ক করবো অথবা একটা প্রস্তাব নিয়ে যাবো। তারপরে বেলা যখন গড়িয়ে যাচ্ছিল, উত্তেজনা বাড়ছিল, তখন 3 জোট বসেছিল তৎকালীন আওয়ামী লীগ প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদের বাসায় 32 নম্বর পার হয়ে গিয়ে 20 পাশে। আমরা সর্বদলীয় ছাত্রকে তখন আমরা তাদেরকে মানে আবদ্ধ করে না, তাদের আমার প্রেশার ক্রিয়েট করতেছিলাম যে তাড়াতাড়ি আপনারা ঘোষণা করেন, আপনারা তাড়াতাড়ি একজন রাষ্ট্রপতির নাম ঘোষণা করেন, যিনি নির্বাচন প্রচার করবেন। তখন অনেক খোঁজাখুঁজির পর একটা পর্যায়ে সিদ্ধান্ত হলো বাংলাদেশের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে উনি দায়িত্বভার গ্রহণ করবেন। তবে শর্ত উনি দিলেন, আমি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিতে পারি, তবে আমাকে আবার প্রধান বিচারপতি পদে ফিরে আসার সুযোগ করে দিতে হবে, যা পৃথিবীর ইতিহাসে কোনোদিনও এই নজির নেই। তখন 3 জোট দেশের পরিবেশ পরিস্থিতির কারণে এটা মানলো। আমি তখন শেখ হাসিনাকে বললাম যে এখন পরিস্থিতি এইটা, আপনি কি করবেন? উনি বললেন যে খালেদা জিয়া কি বলেন। আমি যখন 32 নম্বর ফোন দিই, ম্যাডামকে ফোন করলাম, ম্যাডাম এই অবস্থা, এখন আপনি কি চাচ্ছেন? তোমরা কি চাচ্ছ? আমরা কি চাচ্ছি, একটা সিদ্ধান্ত হয়েছে দেশের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার নেবেন। তো ওনার হাসিনা কি বলেন? তাহলে উনি মোটামুটি রাজি আছেন, তাহলে উনি যদি রাজি হতেন আমি রাজি। তখন আমি শেখ হাসিনাকে বললাম যে ম্যাডাম রাজি হয়েছেন। আমি এটা কনফার্ম করে তখন 32 নম্বর থেকে হাঁটতে হাঁটতে মহিউদ্দিনের বাসায় গেলাম। 3 জোট বসা ছিল, আমাদের ছাত্র পক্ষের লোকেরা বসা ছিল। আমি তখন ওখান থেকে হাঁটতে হাঁটতে তোফাজ্জল করিম প্রখ্যাত সচিব ছিলেন এবং ইয়ে ছিলেন কবি, ওনার ভাই তোফাজ্জল করিম শেখ হাসিনার ব্যক্তিগত ডাক্তার ছিলেন, তার কাছে গেলাম। হোসেন নার্সিং হোম বিএনপি অফিস ছিল ওখানে, এখন তো ওরা সরে গেছে অন্য জায়গায়। তো ওখানে গিয়ে আমি করিম ভাইকে বললাম যে আপনি এই মুহূর্তে শেখ হাসিনাকে ফোন করেন, যদি সিদ্ধান্ত না দেয় তাহলে কিন্তু 9 ডিভিশন কিন্তু মুভ করবে, মুভ করলে আবার দেশের সামরিক শাসন চলে আসবে, আমাদের আন্দোলন বৃথা হয়ে যাবে। তো শেখ হাসিনাকে তখন আমার প্রথমত করিম ভাই ফোন করলেন, ওই পার থেকে শেখ হাসিনা বললো যে হাবিব আছে পাশে, তাহলে আমি ছাড়া এই ধরনের প্রশ্ন বলবে না। তো হ্যাঁ আছে, তো যাই থাক তুমি এটা বলো। তখন আপনি যেহেতু সাংবাদিক, আপনি লন্ডনে থাকেন, আমাদের বিবিসির ওই দিনের 4 তারিখের ওই দিনের ওই একটা 8টার সংবাদ, সেখানে বলা হচ্ছে, প্রথম আপনার হেডলাইনে বলে নাই, খবরের ভিতরে বলে নাই। আমি যখন করিম ভাইকে বললাম, করিম ভাই শেখ হাসিনাকে বলার সঙ্গে সঙ্গে যে 9 ডিভিশন মার্চ করলে সব দায়িত্ব কিন্তু তোমার উপর আসবে। তখন আব্দুল সামাদ আজাদকে উনি বললেন, বিবিসি সংবাদদাতা থেকে, তখন আব্দুল সামাদ বললেন যে আমরা মেনে নিয়েছি সাবুদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তখন বিবিসি শেষে আপনি দেখবেন যাচাই করে, বিবিসি খবর শেষ করে আগে বলছে খবর বিশেষ বিশেষ সংবাদের মধ্যে এই মাত্র সংবাদ এসেছে বাংলাদেশের 3 জোট অস্থায়ী দেশের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন। আপনি দেখেন নিউজটা কিন্তু পাবেন। আমি এই কথা আমি টক শোতে বললাম, বলার পরে বললাম সেদিন সবাই ঐক্যমত হয়েছিল বিধায় অস্থায়ী রাষ্ট্রপতি আবার
প্রধান বিচারপতি পদে ফিরে যেতে পেরেছেন। আজকে যেহেতু সব দল মিলে ঐক্যবদ্ধ সরকার, আমরা সবাই সমর্থন করেছি, তাই এই সরকার চলছে। অতএব এখন রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে হলে সব দল মিলিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হই যে রাষ্ট্রপতি থাকবে না, তাহলে রাষ্ট্রপতি অপসারিত হবে, তাছাড়া হবে না। এটা বলার আমি চ্যালেঞ্জ করে দিলাম। আস্তে 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 রাষ্ট্রপতি এখনো টিকে আছে। এই ঘটনায় মতিউর রহমান নিজামী মতিউর রহমান এই কথা বলার কারণে সংকটটা সৃষ্টি হয়েছিল। তাই পরিষ্কার ব্যাখ্যা, এই যে পরশুদিন আপনারা টকশো দেখলেন কালের কণ্ঠে, এই যে আবু হানা রাজ্জাকি এখন সবচেয়ে বেশি টকশোতে গিয়ে এই আপনাদের নাজেহাল করে, বিশেষ করে আমাদের লোকজনকে, এবং বিভিন্ন জিনিসটাকে অন্যদিক নিয়ে যাচ্ছে। আমার সাথে আসলে সোজা হয় না, সব করতে সোজা হয়, আমার কাছে সোজা হয়, আমি তাকে করতে। তা আমাকে তাহলে বললো, ধরনায় বললাম যে হ্যাঁ রাষ্ট্রপতি ওইটা সত্য কথা বলেন না দেশ জাতির স্বার্থে, পরে যেটা বলেছেন সেটা সত্য কথা, ওনার তালির প্রমাণ নেই। পৃথিবীতে বহু দেশ আছে, পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের শাসনতন্ত্র কত 7 বছর পর, ভারতের 7 বছর পর, পাকিস্তানের 9 বছর পর আন্দোলন সংগ্রামের মধ্যে, ওরা তো আন্দোলন ছিল না, ওরা তো আলোচনা টেবিলে বসে, তারপরে সংবিধান রচনা করতে সবাই এতদিন লেগেছিল, 5 বছর 7 বছর লেগেছিল, সেই সময় দেশটা চলেছে। আমাদের দেশের সরকার নিয়মতান্ত্রিক সরকার পদত্যাগ করেছে, পালিয়ে গেছে, অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকার গঠন হয়েছে, সেখানে অনেক কিছুকে আমাদের মেনে নিতে হয়, যে কারণে প্রধান বিচারপতিকে আবার বিচারপতি হওয়ার মতো সেই অপশন আমরা রেখেছিলাম। এখানে রাষ্ট্রপতি যেটা করেছিলেন দেশ জাতির স্বার্থে এটা করেছিলেন, এবং সঠিক কাজ তিনি করেছিলেন, তা নাহলে দেশ কোথায় যেত, এখনো যে অবস্থাটা আছে। আর দ্বিতীয়ত প্রশ্ন কি আপনার,